হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর বাংলার ইলিয়াস গল্পের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ইলিয়াস চরিত্র আলোচনা করো। এই ইলিয়াস গল্পের যে ইলিয়াস চরিত্র, সেটা কিন্তু এই গল্পের প্রধান চরিত্র। কি ঠিক ঘটেছিল তার জীবনে সেটা নিয়েই কিন্তু এই গল্প আমাদের পাঠ্যাংশে রয়েছে। তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস। তাঁর জীবন কাহিনীর মধ্যে দিয়েই লেখক একটা দার্শনিক সত্য, মানে যা আমাদের সকলের জীবনের একটা মূল সত্য, সেটাকেই কিন্তু গল্পের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছেন। ইলিয়াস চরিত্রটাকে আমরা কিছু পয়েন্টে বিশ্লেষণ করব। পরীক্ষায় যখন প্রশ্ন আসবে ঠিক এইভাবে পয়েন্ট আকারে লিখবে, এতে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে আর উত্তরটাও যথাযথ হবে। প্রথম, তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। বিয়ের সময় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু নিজের এবং তার স্ত্রীর অদম্য পরিশ্রমের ফলে মাত্র 35 বছরে তিনি প্রচুর সম্পত্তির অধিকারী হন। কত সম্পত্তি? 200 ঘোড়া, 150 গরু, 1200 ভেড়ার মালিক হয়ে ওঠেন। তখনকার দিনে কিন্তু এই পশুপালকদের কাছে এই যে সম্পদ, এটা কিন্তু একটা বিরাট সম্পদ। এই নাম্বারগুলো মনে রাখবে, অনেক সময় ছোট কোয়েশ্চেনে দিয়ে দেয় বা জানতে চায় ঠিক তার কত সম্পদ ছিল, তখন কিন্তু এটা মেনশন করতে হবে। তিনি ওই অঞ্চলের একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এর পরের পয়েন্টে আমরা পাচ্ছি অতিথি বৎসল ও দয়ালু। ধনী হওয়ার পরও কিন্তু ইলিয়াসের কোনো অহংকার জন্মায়নি। তার বাড়িতে দূর দূরান্ত থেকে অতিথিরা আসতেন এবং তিনি প্রত্যেক অতিথিকেই সাদরে গ্রহণ করতেন এবং তাদের পান ভোজন বিভিন্ন সেবার ত্রুটি কোনো রকম রাখতেন না। তার মানে তার পা মাটিতেই ছিল, তিনি কিন্তু অহংকারে ডুবে যাননি। কুমিশ, চা, মাংস ইত্যাদি দিয়ে তিনি অতিথিদের আপ্যায়ন করতেন। এর পরের পয়েন্ট হচ্ছে ধৈর্যশীল ও বাস্তববাদী। যখন তার বয়স হয় তখন তিনি চরম দুর্ভাগ্যের মুখে পড়েন এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যেটা, তিনি তার সর্বস্ব হারান। মানে যে মানুষটা একটা সময় সমাজের একটা প্রতিপত্তিওয়ালা মানুষ ছিল, সে হঠাৎ করে নিঃস্ব হয়ে ওঠে। কিন্তু এই পরিস্থিতিতেও কিন্তু তিনি ভেঙে পড়েননি। আমরা শুনেই ঘাবড়ে যাচ্ছি, কিন্তু ওনার কাছে কিন্তু এই পরিস্থিতিতেও তিনি শান্ত ছিলেন। তিনি এবং তার স্ত্রী স্যামসেমাগি অন্যের বাড়িতে মজুরের কাজ করে জীবন ধারণ করতেন। ভাবা যায়, যারা একটা সময় প্রচুর লোককে তাদের কাছেই নিয়োগ করতেন, তারা এখন এমনই ভাগ্যের ফের তারা অন্যের বাড়িতে মজুরের কাজ করছেন। এই প্রতিকূল পরিস্থিতিতেও মাথা নত না করে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তাঁর চরিত্রের এক বিরাট গুণ। বাকি আলোচনায় তো যাবই, তার আগে একটা অন্য বিষয় আলোচনা করতে চাই। তোমরা ক্লাস 9-এ উঠেছো, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অনেক মোটা সহায়িকা বই, এইসব দেখলেই একটু ঘাবড়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু না, এরকম করলে তো চলবে না, নাম্বার খারাপ হবে। তাই তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে মাত্র 30 পাতায় গোটা সিলেবাস। একদম ঠিক শুনেছো, তাই আমরা নাম রেখেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে বলা হচ্ছে এক নজরে শর্ট নোটস। টিচাররা যেরকম নোটস দেন, আমরা সেই ধরনেরই নোটস বানিয়েছি আরও সংক্ষিপ্ত আকারে। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই ভালো করে তোমরা যদি এগুলোকে তৈরি করে নিতে পারো, পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে। আরও জানতে 9614581033 এই নাম্বারে সোম থেকে শনি আমাদের সাথে 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা এখনই কিনতে চাও তাদেরকে বলছি, হোয়াটসঅ্যাপ করো আমাদের ওই একই নাম্বারে, আমি কিনতে চাই, কি কি ইবুক কিনতে চাইছো সেই ইবুকগুলোর নাম লিখো। যদি তোমরা 4টে অর্থাৎ হোল সেটটা কেনো, তাহলে পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার, তাই সেটাও আমাদের মেনশন করে দিও। তোমাদের মেসেজ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ফিরে এলাম আবার আলোচনায়, দার্শনিক ও সত্য সন্ধানী। তাহলে এই এতগুলো দিক ছিল ইলিয়াসের চরিত্রের।
গল্পের শেষে ইলিয়াসের যে রূপটা আমরা দেখি তা কিন্তু ভীষণ গভীর। হয়তো তোমাদের বয়সে এটা একটু খুব আকস্মিক বা খুব অবাক করা একটা বিষয়, কিন্তু এটাই কিন্তু জীবনের সারসত্য। তিনি কি বলেছেন ঐশ্বর্যের মাঝে থেকেও তিনি যা খুঁজে পাননি, তিনি সর্বহারা হয়ে নিঃস্ব হয়ে সেটা খুঁজে পেয়েছেন। খুব অদ্ভুত ব্যাপার। ভাবো, যখন একটা মানুষের সব আছে, প্রচুর সম্পত্তি, প্রচুর লোক তার আন্ডারে কাজ করছে, তখন তো সেইগুলো নিয়ে তাকে সবসময় দুশ্চিন্তা করতে হচ্ছে, কিভাবে সবটা চলবে, কিভাবে সব দিক ম্যানেজ হবে, কোনো পশু অসুস্থ হলো কিনা, আরও বিভিন্ন রকমের চিন্তা তাকে করতে হচ্ছে। কিন্তু আজ তার চিন্তা করার মতন কিছুই নেই, সে নিঃস্ব। তাহলে এই সময়টায় সে তার স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাতে পারছে, গল্প করতে পারছে, ঈশ্বরের নাম গান করতে পারছে। তাই তাদের কাছে আজকের দিনগুলো, অর্থাৎ যে সময়টা তারা মজুর হয়ে দিন কাটাচ্ছে, সেই দিনগুলোই কিন্তু সব থেকে বেশি প্রেসিয়াস। অর্থাৎ যখন তাদের অর্থ ছিল তখন তাদের সময় ছিল না আনন্দ করার মতো। কিন্তু আজ হয়তো অর্থ কমে গেছে, কিন্তু জীবনের যে আসল উদ্দেশ্য আনন্দ করা, সেই আনন্দ কিন্তু তারা ফিরে পেয়েছে। তো এই উপসংহারটাও আমাদের কাছে খুব মূল্যবান। ইলিয়াস চরিত্রটা তাই আমাদের কি শেখাচ্ছে? শ্রম, সততা এবং সবশেষে এক গভীর আত্মিক উপলব্ধির প্রতীক। বৈষয়িক ঐশ্বর্যের চেয়ে মনের শান্তি কিন্তু অনেক বেশি মূল্যবান। যত বড় হবে এই বিষয়টা আরও তোমরা তত বুঝতে পারবে। তাই ইলিয়াস চরিত্র কিন্তু আমাদের সেই আনন্দ বা সুখ শান্তির খোঁজই দিচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর যারা এই গল্প সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও, তারা আমাদের ওয়েবসাইটে চলে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আরও একটা ব্যাপার, এখন ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্ব এবং সাবজেক্টের লিঙ্ক, চাইলে সেইগুলোতেও ক্লিক করে শুনে নিতে পারো সেই সব পর্বগুলো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।